5 আগস্ট বা 36 জুলাই বাংলাদেশের ইতিহাসের মোড় ঘোরানোর একদিন। 24-এর এই দিনে ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানে দেশ ছেড়ে পালান স্বৈরাচার শেখ হাসিনা। জনরোষ থেকে বাঁচতে পালিয়ে যান হাসিনা সরকারের প্রভাবশালী মন্ত্রী, এমপি, দলীয় নেতাকর্মী থেকে শুরু করে মসজিদের ক্ষতি পর্যন্ত। ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টায় শেষ মুহূর্তেও ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় স্বৈরাচারে লেলিয়ে দেয়া বাহিনী। সবকিছু ছাপিয়ে বিক্ষুব্ধ জনতার স্রোতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। স্বৈরাচার পালিয়ে যাবার সেই সময়ের ঘটনা তুলে ধরছেন একরামুল হক সায়েম। 15.5 বছর দোর্দণ্ড প্রতাপে ক্ষমতায় টিকে থাকা একজন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালাচ্ছেন। এই খবরে রাজপথে উল্লাসে নামেন ছাত্র জনতা। এক যুগ ধরে আয়রন লেডি খ্যাত শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়বেন, এমন ঘটনা অনেকের কাছে ছিল অবিশ্বাস্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চ টু ঢাকা কর্মসূচিকে কেন্দ্র করে 5 আগস্ট সোমবার সকাল থেকেই ঢাকার বিভিন্ন পয়েন্টে স্রোত নামে বিক্ষুব্ধ জনতার। স্বৈরাচারের পালিয়ে যাবার খবরে সব স্রোত গড়ায় গণভবন আর সংসদ ভবনের দিকে। শেখ হাসিনার কাছে তার যে স্পেশাল সিকিউরিটি ফোর্সের চিফ তাকে বললেন যে উত্তরার থেকে 5 লক্ষ লোকজন আসছে আর যাত্রাবাড়ির থেকে 3.5 লক্ষ লোকের মতো আসতেছে, ঢাকামুখী মার্চ হচ্ছে। এই জনস্রোত যদি ঢাকা এসে এবং যদি গণভবনে আসে, কোনো পক্ষে তাদের পরে গুলি টুলি করে এদের থেকে মুক্তি সম্ভব না। তখন তার একটাই হয়েছে, এখান থেকে চলে যেতে হবে। তারা শেখ হাসিনাকে অলমোস্ট বাধ্য করেন যে এটা ইয়ের জন্য। শেখ হাসিনা এটা শুনবেনই না। শেখ হাসিনা পালিয়ে যাবার ঘটনা প্রথম প্রকাশ করেন সে সময়ের বিদেশি সংবাদ মাধ্যম AFP'র সাংবাদিক শফিকুল আলম। তিনি এখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বিস্মিত সেই খবর নিশ্চিত করেন একাধিক সোর্সের মাধ্যমে। এটা খুব একটা রিস্কি একটা বিষয় ছিল। 12:40 15:12টার দিকে আমি খবর পাই, আমি একজন সোর্সে, গণভবনের এক সোর্স আমাকে বলেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু আমার তখন বিশ্বাস হচ্ছিল। তখন AFP'র যে এশিয়া চিফ তাকে এবং AFP'র যে সাউথ এশিয়া চিফ তাদের দুইজনকে জানাই। তারা আমাকে বলেন যে তুমি একটা সিঙ্গেল সোর্সে তো হবে না, আরও 2-1 জনের কাছে, কেননা যে আমাকে জানিয়েছেন সে বললেন যে তার নাম দেওয়া যাবে না। তো তখন আমি আরও 2 জনের কাছে ইয়ে করে আমি এটা কনফার্ম হওয়ার পরে আমি এই রিপোর্টটা ফার্স্ট ব্রেক করি। ব্রেক করলে যেটা হয় যে সবাই আমাকে ফোন দিচ্ছে যে ইয়ে হচ্ছে কিনা, হাসিনা বলছে পালিয়ে গেছে। যদি না হইতো তাহলে হয়তো কি সে এসে দেখা গেলো যে আমাকে অ্যারেস্ট করে আমি 30 বছর 20 বছর। দুপুরে সংবাদ সম্মেলন করে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবর দেশবাসীকে জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি। এমন খবরে ঢাকার রাস্তায় নেমে বিজয় উল্লাস করেন লাখো ছাত্র জনতা। হাজার হাজার মানুষ ঢুকে পড়ে গণভবনে। বিক্ষুব্ধ জনতার আক্রোশের শিকারে পরিণত হয় স্বৈরাচারের আবাসস্থল। শেখ হাসিনা যেটা করেছেন, সে বিটিভিকে ডেকেছেন যে বিটিভির মাধ্যমে উনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিবেন। বিটিভির লোকরা এসছিল, কিন্তু প্রবলেম হয়েছে যে বিটিভির জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার যে সময়টুকু, এই যে প্রিপারেশন, ওই সময়টুকু তার ছিল না। সে তারপরে নিজের জীবনটা নিয়ে পালিয়ে বেঁচেছেন আর কি। তারা এখান থেকে বের হয়ে ঢাকা ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে যে কুর্মিটোলার ভিতর দিয়ে একটা এয়ারপোর্টে যাওয়ার একটা রাস্তা আছে, হ্যাঁ, পিছন দিক দিয়ে, এয়ারপোর্টের সামনের দিক দিয়ে। কিন্তু ওই বাংলাদেশ চায়না যে কনফারেন্স সেন্টার, এই যে প্ল্যানিং কমিশনের ওই পাশে, ওইখানে এসে তারা খবর পান যে উত্তরার থেকে যে মানুষের ঢল আসছে সেটা অলরেডি এয়ারপোর্ট পর্যন্ত এসে পড়েছে। তো ফলে তারা ওই সাহসটা আর করেন নাই যে এয়ারপোর্ট পর্যন্ত যাবেন ওটা। ফলে তারা যেটা করেছেন যে ওইখান থেকে খুব, এটা ঠিক উল্টা পাশেই হচ্ছে পুরনো এয়ারপোর্ট ছিল, সেই পুরনো এয়ারপোর্টে এসে হেলিকপ্টারে করে চলে গেছে।
সেনা সদর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বঙ্গভবনে যান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, সাথে হাজার হাজার উৎফুল্ল ছাত্র জনতা। তিন বাহিনী প্রধান, রাজনৈতিক দলের নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে বৈঠক শেষে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে কেবল শেখ হাসিনাই নয়, পালাতে বাধ্য হয় তার সহযোগী দলের নেতা, মন্ত্রী, এমপি, পুলিশ প্রশাসনের কর্মকর্তা থেকে শুরু করে মসজিদের খতিব পর্যন্ত, যে ঘটনা পুরো বিশ্বেই বিরল। বিতাড়িত স্বৈরাচারের স্মৃতিচিহ্ন এখন বহন করে চলেছে তার দীর্ঘ সময়ের আবাসস্থল গণভবন, যা জুলাই স্মৃতি জাদুঘর হিসেবে ফ্যাসিবাদ সহ সব অপশাসনের বিরুদ্ধে জাগিয়ে রাখবে প্রজন্ম থেকে প্রজন্ম। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।